আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিশেহারা ইউনূস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নিষেধাজ্ঞা বা অনুরোধ যেভাবেই বলুন না কেন বলি, আপনারা জানেন যে গতকালকে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতীয় একজন কূটনীতিককে ডেকে বলা হয়েছে যে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কথা না বলেন। ইউনূস আসলে দিশেহারা হয়ে গেছে, ইউনূস আসলে পাগল হয়ে গেছে। দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করা বা নির্বাসনে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান। নির্বোধ, দিশেহারা ইউনূস সরকার দিশেহারা হয়ে যা খুশি তাই করছে। আপনারা খেয়াল করে দেখুন যে গতকাল দিনের প্রথমার্ধে ভারতীয় দূতকে ডেকে নিষেধাজ্ঞা দিচ্ছে, যে নিষেধ করছে যে ভারতীয় গণমাধ্যমে যেন শেখ হাসিনা কথা না বলেন। অথচ বিকেল বেলায় ইন্ডিয়া টুডে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে। নিষেধ করে দাবিয়ে রাখা কি যায়? গত কয়েক মাস আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন। সেই সাক্ষাতে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন। কিন্তু কি হয়েছে? কথা আরো বেড়ে গেছে। কদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে। শুধু আনলক নয়, আমি ফ্র্যাঙ্কলি বলি যে ভারত রীতিমতো সহযোগিতা করছে, পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনাকে। এটা ভারত অফিসিয়ালি কখনো বলবে না, আমি আনঅফিসিয়ালি বলছি, পৃষ্ঠপোষকতা সহযোগিতা করছে। বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে এসে গেছেন শেখ হাসিনা। বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে সাক্ষাৎকার তো দিচ্ছেনই, আর প্রায় প্রতিদিন ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। কাজেই এইভাবে তো দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের খবর প্রকাশ করতে সরাসরি বাধা দেওয়া হচ্ছে। সরাসরি গণমাধ্যমগুলোকে ফোন করে বলা হয়, কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো খবর প্রকাশ করে তাহলেও সেই গণমাধ্যমের রীতিমতো খবর আছে। আইনগত খবর তো করতেই পারে। ইউনূসের মিডিয়া প্রেস উইং থেকে থ্রেট দেওয়া হয়। আরেকটা আছে মব বাহিনী। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম যে কোনো সময় ফুঁসে উঠবে, ফুঁসে ওঠার জন্য কিন্তু রেডি হয়ে আছে। গণমাধ্যমের কোনো দোষ নেই। গণমাধ্যম আয়নার মতো ঝকঝকে দেখা যায়। আমার গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা হয়েছে। কাজে বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখলেও ভারতীয় গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা যে সম্ভব নয়,
এই জিনিসটি যে বা যারা না বোঝে তারা আসলে নির্বোধ, তারা আসলে দিশেহারা। ভারত দিনের পর দিন আরো বেশি সহযোগিতা করবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। কারণ ভারত অন্তত পক্ষে এইটা বুঝে গেছে যে ভারত যদি মনেও করতো 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, ঠিক আছে আমরা একটা টার্ম অন্তত পক্ষে অন্য কারো সঙ্গে কাজ করব, কিন্তু ভারত এই 16 মাসে এটি অন্তত পক্ষে উপলব্ধি করেছে যে অন্য কে আছে। জামাত একটা পাকিস্তানি, কট্টর পাকিস্তানি রাজনৈতিক দল, এনসিপি তাদেরই শিশু দল, বিএনপির 2001-06 সালের ভারতের 7 সিস্টার্সকে অস্থির করবার যে প্রচেষ্টা সেটি সম্পর্কে ভারত ভালোভাবে অবগত। আবার গত 16 মাসের কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড ভারত দেখছে, বিএনপিকে সুযোগও দিয়েছিল। আমি এই কথাগুলো অনেকবার বলেছি, স্পেস দিয়েছিল। 5 আগস্ট সরকার পতনের পর সাথে সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি এই অপরচুনিটিটাকে, সুযোগটাকে কাজে লাগাননি। কাজে তো যদি লাগাতেন, ওইটাকে যদি পিক করে নিতে পারতেন, আওয়ামী লীগকে অনেকদিন বাইরে রাখা সম্ভব ছিল, কমপক্ষে একটা টার্ম বাইরে রাখা সম্ভব ছিল। কিন্তু এই মুহূর্তে আর কোনো অপশন নেই। আওয়ামী লীগকে প্রমোট করতে হবে, শেখ হাসিনাকে প্রমোট করতে হবে, এবং বাংলাদেশের জনগণ তৈরি হয়ে গেছে। ভারত এটাই বুঝছে যে বাংলাদেশের জনগণ, ভারতের কাছে এই রিপোর্টটা আছে, বাংলাদেশের জনগণ এখন আবার আওয়ামী লীগকে চাইছে। কাজে ভারত বারবার একটা জিনিসে জোর দিচ্ছে যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে বাংলাদেশে, এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এবং ইনক্লুসিভ নির্বাচন হলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এবং ভারত এই কথাটা বলছে যে যেই বিজয়ী হোক না কেন তার সাথে সরকার কাজ করবে, ভারত সরকার কাজ করবে। নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে, অবাধ হতে হবে। নির্বাচনটা যদি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে ভূমিধস বিজয় লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু ভারতও বুঝছে। এই বোঝা থেকেই শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে। বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা প্রতিনিয়ত কথা বলছেন, ভারতীয় গণমাধ্যমে তো প্রতিদিন কথা বলছেন। গতকালকে ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ, তার দেশে ফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুব দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। কাজে দিশেহারা ইউনূস যতই ভারতকে নিষেধ করুন যে শেখ হাসিনাকে আপনি অফ করুন কিংবা শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ আপনি যে কাজ করছেন সেটি একটি অবৈধ কাজ, অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটিকে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা অবৈধ বিচার। আজকে আমরা যে দিন কথা বলছি 13 নভেম্বর, রাজধানী ঢাকায় লকডাউন চলছে এবং আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্যের একটা দিন ছিল আজকে। ইতিমধ্যে দিন ধার্য হয়ে গেছে, আজকে 13 নভেম্বর, আগামী 17 নভেম্বর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। আব্দুল্লাহ আল মামুন যদিও বা এখন রাজ সাক্ষী, তিনি সরকারের সাথে আপাত করে হোক বা চাপে পড়ে হোক তিনি রাজ সাক্ষী হয়েছেন। এই রায়টার দিন ধার্য করা হয়েছে আগামী 17 নভেম্বর। যেটি হোক, ইউনূস নির্বোধের মতো একটা করে কাজ করছে, যার দরুন আবারও ভারতীয় দূতকে ডেকে নিষেধ করলেন, কিন্তু এই নিষেধ কোনো কাজে দিবে না। এই কান দিয়ে শুনেছেন তিনি, আরেক কান দিয়ে বের করে দেবেন। ভারত এটিকে আমলে নেবে না। শেখ হাসিনার সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে, বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে, বাধা দিয়ে আটকে রাখা যাবে না। ইউনূস মহাজন নাকি আবারও যাব বলে রব তুলেছেন। এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন, শোনা যাচ্ছে 30 নভেম্বরের মধ্যে যদি তার জুলাই সন্ত্রাসের সঙ্গী রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে তিনি চলে যাবার জন্য হুমকি দিয়েছেন। কিন্তু বিষয়টি এত সরল নয়। এবার বোধহয় তার সবচেয়ে বড় সঙ্গী সেনাবাহিনীও ইউনূস মহাজনকে বলেছে যে ইনাফ ইজ ইনাফ। চলুন বিস্তারিত জানা যাক।
ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত মে মাসে একবার হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দিয়েছিলেন তার উপদেষ্টা পরিষদে। সেদিন রাতে ইউনূস সরকারের সঙ্গী রাজনৈতিক দলগুলোকে ডেকে যমুনায় কমলার জুস খাইয়ে তাদেরকে দিয়েই ইউনূসের মান ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল। এটা প্রায়ই হয়, ডক্টর ইউনূস লালু ভুলু কালু বলে ডাক দেন আর রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপরে তারা আরো জোরসে আওয়ামী লীগ দমনের শপথ নিয়ে বেরিয়ে আসেন। দুর্মুখেরা বলে থাকেন যে নাটকটি ইউনূস নিজেই সাজিয়েছিলেন, মানে সেই মে মাসের নাটকটি, এবং সে যাত্রায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কলাম লিখে বলেছিলেন, যেও না সাথী, মানে আপনি যাবেন না ডক্টর ইউনূস। কিন্তু তারপর বুড়িগঙ্গায় ভেসেছে আরো অনেক লাশ, সারা দেশের নদীগুলোতে মাছের চেয়ে মানুষের লাশ ভেসেছে বেশি, এমনকি ঢাকার বুকে হাতির ঝিলে পর্যন্ত লাশের পর লাশ ভেসে উঠেছে। ইউনূস তবু আছে, কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। হঠাৎই সেনাপ্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনূসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন। আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয়, খবর হিসেবে এই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে 30শে নভেম্বরের পর ইউনূস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন। ইউনূস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে। তবে ইউনূস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার 10,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে। হঠাৎ ইউনূস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন, এই প্রশ্ন আমারও মনে এসেছে। আমার বিশ্লেষণ বলছে এর পিছনে 3টি প্রধান কারণ থাকতে পারে। এক হচ্ছে 2024 সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বশ করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন। সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনূস মানেননি, ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য, মনে করুন ইনাফ ইজ ইনাফ, এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনূসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে। 1 নাম্বার। 2 হলো বিদেশি শক্তি। বিদেশি শক্তি যারা এতদিন ইউনূসকে ক্ষমতা, অস্ত্র, অর্থ দিয়েছে, তারা বুঝতে পেরেছে যে ইউনূসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে, যার দায় বিদেশিরা নিতে চাইছে না। বিশেষ করে তুলসী গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনূসের পাশ থেকে সরে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী 3 বার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন, আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই। এমনকি ইউনূসের ঘনিষ্ঠ মিত্র IMF পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে। এমত অবস্থায় ইউনূসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই, তার মানে কেটে পড়ার সময় এসেছে। আর 3 নাম্বার হচ্ছে ইউনূস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত, বিএনপি, এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনূসের পক্ষে। রইল বাকি এনসিপি। ইউনূসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয়, একটি দায়, একটি লায়াবিলিটি এবং বকেয়া রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি। এমত অবস্থায় ইউনূসের প্রস্থান না করে উপায় কি বলুন? 89 বছর বয়সে এসে ইউনূস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে। এখন তার ভাগ্যে হয় জেল, না হয় বিদেশের নির্বাসন, এবং সেখানেই হয়তো তার মৃত্যু। এটা ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে তার ঘনিষ্ঠ সহচরী লামিয়া মোর্শেদও হয়তো বিশ্বাস করেন না। আর আমি তো আসলেই ঘোরতর সন্দিহান। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার রূপান্তর সবসময় জটিল। 2024 সালের জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে যে অনিশ্চয়তা চলেছে তা এখনো পুরোপুরি কাটেনি।
বিভিন্ন সূত্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও মতভেদ বেড়েছে, বিশেষত নির্বাচনী সময়সীমা, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে। বিশ্লেষকদের একাংশ মনে করে ইউনূসের অবস্থান এখন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যাশা, অন্যদিকে দেশের বাস্তব রাজনীতির টানাপোড়েন। এই দুই চাপের মাঝখানে তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠেছে। সামরিক সূত্র ঘেঁষা পর্যবেক্ষকরা বলছেন, সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল, কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই হতাশা এবং অনিশ্চয়তা বাড়ছে। শীর্ষ নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। অন্যদিকে ইউনূস শিবিরের কিছু উপদেষ্টা আরো সময় চাইছেন নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এই মতভেদই এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনূস হয়তো তা ভালোভাবেই বুঝতে পারছেন। ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে যে জেনারেল ওয়াকার সাহেব যমুনায় গেছেন। কেন যমুনায় গেছেন তা নিয়ে কোনো কথা নেই। এরকম গুজব ছড়াতে ছড়াতে একদিন সেই রাখাল বালকের গল্পের মতো গুজবটি সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা, ব্যক্তি নয়। ইউরোপের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে। এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্টভাবে পৌঁছে গেছে। ফলে ইউনূসের চারপাশে তৈরি আন্তর্জাতিক সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে পড়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন। দেশের রাজনীতিতে যেসব দল ইউনূস সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ, ক্ষমতার হিস্সা বুঝে নেওয়া দেখা দিয়েছে বিরাট গন্ডগোল। বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাগ প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত। অন্যদিকে ইউনূসের হাতে গড়া এনসিপি নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। ইউনূস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে, কিন্তু এখন এই দলগুলোর আভ্যন্তরীণ বিভাজন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরো দুর্বল করে তুলছে। রাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক, যাদের মধ্যে ফরাদ মাজার বা প্রবাসে থাকা কিছু ইউটিউবার, এখন সক্রিয়ভাবে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন ইউনূসের পক্ষে। তাদের লক্ষ্য একটি নতুন মতাদর্শিক প্ল্যাটফর্ম গঠন করা, যা বিএনপি এবং অন্যান্য অংশের সঙ্গে ভবিষ্যতে সমন্বয়ের পথ হয়তো খুলে দিতে পারে বা একটা কিছু হতে পারে আর কি। এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে ক্ষমতার ভারসাম্য নীরবে বদলাচ্ছে। এনসিপি এখন আর ইউনূসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, এমন ধারণাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সবকিছু মিলিয়ে দেখা যায় ইউনূস এখন এক এমন পরিস্থিতিতে যেখানে তাকে একসঙ্গে তিনটি ফ্রন্ট সামলাতে হচ্ছে: সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং দ্রুত নির্বাচন দাবি, আন্তর্জাতিক সহযোগীদের নীরবে সরে যাওয়া এবং রাজনৈতিক মিত্রদের ভেতরে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা, যে কথা আমি শুরুতে বলেছি। এই তিন ফ্রন্টেই তার অবস্থান দুর্বল হচ্ছে। ফলে সেফ এক্সিট ধারণাটি এখন কেবল গুজব নয়, বাস্তব হিসেবেও আলোচনায় এসেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোনা যাচ্ছে ইউনূস এখন নিজের ভবিষ্যৎ অবস্থান এবং আর্থিক নিরাপত্তা নিয়েও চিন্তিত। এত টাকা উনি কোথায় রেখে যাবেন, কি করবেন? অন্তর্বর্তী সরকারের সাফল্য যদি প্রত্যাশিত না হয়, তবে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সম্পদ, বিশেষ করে বিদেশি অংশীদারদের সাথে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। এ কারণেই তার আশেপাশের কিছু উপদেষ্টা নিরাপদ প্রস্থানকেই যৌক্তিক সমাধান হিসেবে ভাবছেন। এতক্ষণ যে কারণগুলো বললাম, ইউনূসের এবার চলে যাওয়ার পেছনে বা 30শে নভেম্বর যে একটা তারিখ ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার পেছনের কারণ হিসেবে কি আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়? মনে না হলে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আজকে শেষ করি। আপনারা তো এই তথ্য শুনে থাকবেন যে ইউনূস এবং তার উপদেষ্টারা ইতিমধ্যেই দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কেউ কেউ যে করতে পারেননি তা তো নয়, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তারা এমনকি প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন। সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু শেখ হাসিনার সিগন্যাল ছাড়া এসব যোগাযোগের যে কোনো মানে নেই বা ফায়দা নেই, সে কথাও এই যোগাযোগকারীরা জানেন। মোট কথা, 30শে নভেম্বরের পর পরিস্থিতি সামলাতে না পারলে ইউনূস মহাজন না থাকার যে কথা তিনি তাকে ইউনূস ভাই ডাকা উপদেষ্টার কাছে বলেছেন, সেটাকে মিথ্যা ভাবতে পারেন আপনি, আপনার সে অধিকার আছে। কিন্তু এই মুহূর্তে এই সত্যটুকু আপনাদের জানাবো বলেই আজকের
ভিডিওটি এত লম্বা হলো। 30শে নভেম্বর তো বেশি দূরে নেই, দেখা যাক কি হয়। আমিও আপনাদেরকে জানালাম যেটুকু জেনেছি তাই। ভালো থাকবেন সবাই।